আহ, আমরা আজকে তো আদালতে প্রসিকিউশন কথা বলেছেন শেখ হাসিনার বিরুদ্ধে এবং শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করা হবে। আপনি জানেন শুধু এইটা না, আরেকটা মামলায় গতকালকে আদালত তার বিরুদ্ধে বিজ্ঞপ্তি জারি করেছে, তারা যদি তার গোটা পরিবারের বিরুদ্ধে, এটা হচ্ছে প্লট ফ্ল্যাট দুর্নীতি মামলায়, দুদকের মামলায়। কিন্তু এর চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে যে আদালত যে মানবতা বিরোধী অপরাধ ট্রাইব্যুনাল, সেখানে যেখানে শেখ হাসিনার বিচার করা হচ্ছে, সেই আদালতে আজকেও প্রসিকিউশন তার বিরুদ্ধে বলেছেন, তার পক্ষে স্টেট আইনজীবীও বলেছেন। আপনি পুরো বিষয়টি নিশ্চয়ই পর্যবেক্ষণ করেছেন, দেখেছেন পত্রপত্রিকায় মাধ্যমে, শেখ হাসিনার বক্তব্য নিশ্চয়ই শুনেছেন। এ নিয়ে নিশ্চয়ই শেখ হাসিনা বক্তব্য দিয়েছেন যে তিনি আসলে কি চান, কি করতে চান। আপনাকে ধন্যবাদ বিপুল। প্রথমত হলো যে আদালতে যা হয়েছে, আদালতে তো ওনার বিরুদ্ধে সব অভিযোগ উত্থাপন করা হয়েছে। সেই অভিযোগগুলোর ব্যাপারে ওনার স্টেট মানে আইনজীবী যে তার বক্তব্য শুনেও কিন্তু আমার আশ্চর্য লেগেছে যে রাষ্ট্র নিয়োজিত আইনজীবী এই কথাগুলো বলা মানে হইলো যে রাষ্ট্র আসলে কি করছে, রাষ্ট্র আসলে কি আসলেই কোনো মামলা মানে প্রকৃত মামলা, কেন রাষ্ট্র নিয়োজিত আইনজীবী বলছে তাদের কোনো দালিলিক প্রমাণ, তারা শুধু অভিযোগ করছে, সবকিছুতে অভিযোগ করে যাচ্ছে। তারা বলছে যে তিনি তো আপসের সাথে টেলিফোনে কথা বলে নির্দেশ দিচ্ছেন, তো সেটা কোনো দালিলিক প্রমাণ নেই। তারা বলছে আবু সাইদ মুগ্ধর শেখ হাসিনা নিজে নির্দেশ দিয়েছেন, সেটা কোনো দালিলিক প্রমাণ নাই। কোনো কিছুরই দালিলিক প্রমাণ বলছে উনি যেটা বললেন যে সবকিছু অভিযোগ আকারে এসছে, এবং উনি নাকি সবাইকে রাজাকার বলছেন, রাজাকারদের উনি হত্যা করার জন্য নির্দেশ দিয়েছেন। উনি বলছে যে হ্যাঁ, রাজাকারদের হত্যা যদি উনি 17 বছর উনি ক্ষমতায় ছিলেন, সে 17 বছরে তো উনি কোন রাজাকারকে হত্যা করার চেষ্টা করেন নাই, কিছু করেন নাই। তাহলে যিনি ক্ষমতায় থাকা অবস্থায় কিছু করলেন না, তিনি হঠাৎ করে এই বাচ্চাদেরকে হত্যা করার জন্য উনি কেন করেন, রাজাকারের নাতিপুতিদের হত্যা করার জন্য উনি কেন করতেন, যেখানে উনি সারা 17 বছর ধরে রাজাকারকে হত্যা করেন নাই। রাজাকারের নাতিপুতি বলে যে কথাটা বলে, আরেকটা বলছে যে স্টেট বলছেন যে রাজাকারের নাতিপুতি যেটা বলা হচ্ছে, হ্যাঁ, যে উনি তো এইভাবে রাজাকারের নাতিপুতি বলেন নাই। উনি তো ওইভাবে উনি রেফারেন্স দিয়েছেন মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদের চাকরি দিবেন নাকি রাজাকারের নাতিপুতিদের, এরকম উনি রেফারেন্স। উনি তো রাজাকার নাতিপুতি বলে কোনো গালি দেন, বা উনি রাজাকার নাতিপুতি বলে কোনো টার্গেট করেননি, কোনো কিছুই। সো আদালতের যে এটা স্টেটের মানে প্রসিকিউশন আসলে যেসব কথাগুলো বলছে সবগুলোই স্টেটের আইনজীবী উনি সবকিছুই অস্বীকার করছেন যে না, এরকম কোনো কিছু সেখানে বলা নেই। সো এখন আসলেই একই পক্ষের দুই আইনজীবী, মানে রাষ্ট্রেরই দুই আইনজীবীর লড়াই আমরা দেখতে পাবো। মানে এটা পাতানো লড়াই হতে পারে বা পাতানো বক্তব্য হতে পারে, সবকিছু পাতানো। পাতানো তো বটেই, মামলাটাই তো পাতানো, সো পাতানো বটে। হলো যে শেখ হাসিনা কিন্তু প্রথমবারের মতো কিন্তু কিনা আবার একটা উনি কথা বলেছেন অনলাইনে। তো অনলাইনে যে কথাগুলো বলেছেন সেখানে কিন্তু প্রথমবারের মতো আসছে যে প্রথমবারের মতো উনি যে কথাগুলি উল্লেখ করেছেন সেটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বলছেন যে উনি আইসিটিতে মামলার বিষয়গুলো আমি বলবো, অন্যান্য জিনিস, কিন্তু উনি এক্স্যাক্টলি যেটা বলেছেন যে আমি আসব এবং মামলা মোকাবেলা করব, দেখব কত ধানে কত চাল। উনি বলেছেন এইটা একেবারে কোট অ্যান্ড কোট। আমি বললাম যে উনি আসবেন, তো উনি আসতে কবে আসবেন সেটা উনি এখনো ঠিক করেন নাই, বা কোন পরিবেশে আসবেন, কিন্তু উনি আসবেন বলছেন, উনি মোকাবেলা করবেন এবং আইসিটি। এবং আইসিটির ব্যাপার নিয়ে উনি যে কথাগুলো বলতে চেয়েছেন যে আইসিটি যে অর্ডিন্যান্স দিয়ে যে আইন সংশোধন করেছেন, উনি সেই আইনের বৈধতা নিয়ে প্রশ্ন করেছেন, যে অর্ডিন্যান্সের বৈধতা নেই। তো আমার বক্তব্য হলো যে অন্তর্বর্তী সরকার নামে কোনো কিছু সংবিধানে নাই। তাইলে এটা যেভাবে আসছে, এরা যেভাবে ক্ষমতা আসছে, এটা হলো অবৈধভাবে ক্ষমতা। যে অবৈধ যে ক্ষমতা আসছে, সে সংবিধানের কোনো কিছু তো সে ব্যবহার করার কোনো স্কোপ নাই। কারণ সংবিধানের ক্ষমতার আলোকে তারা যদি ক্ষমতায় আসছে তাহলে তারা অর্ডিন্যান্স করতে হবে, কিন্তু তারা যে অর্ডিন্যান্স করছে এটাই তো বৈধ না। সো যেহেতু অর্ডিন্যান্সই বৈধ না, সো আইসিটিতে তার বিরুদ্ধে যে মামলাগুলো করা হয়েছে ওই অর্ডিন্যান্স বলে, সেগুলো বৈধ না। ওনার স্পষ্ট বক্তব্য হলো এটা। উনি বলেছেন যে আইসিটি আইনটা 1973 সালে 73ই তো বললেন নাকি, হ্যাঁ 1973 সালে পার্লামেন্টে পাশ করা হয়েছে। এটা উদ্দেশ্য ছিল করা, এই কি বলে, হত্যাকারীদেরকে বা রাজাকার আলবদর হত্যাকারী যারা, তাদেরকে বিচার করা। তো যারা মা বোনকে রেপ করেছে, হ্যাঁ, তাদের বিচার করা, এবং তাদের বিচার শুরু হয়েছে। এবং উনি অভিযোগ করেছেন যে জিয়াউর রহমান ক্ষমতায় এসে
এই এই মামলাগুলো প্রত্যাহার করে নেয় এবং সকল জঙ্গিদেরকে ইয়ে করে দেয়, রিলিজ করে দেয়, এবং সেইভাবেই জঙ্গিরা বাংলাদেশে বা এই রাজাকার আলবদরা বাংলাদেশে পুনর্বাসিত হয়েছে। উনি বলেছেন যে সেম রকমই কিন্তু ইউনূস এসেই কিন্তু জঙ্গিদেরকে মুক্ত করে দিয়েছেন, যে জঙ্গিরা এখন তার ক্ষমতার ঢাল, মানে ওনার ক্ষমতার ঢাল হিসেবে এই জঙ্গিরা ব্যবহার হচ্ছে। সমস্ত জঙ্গিকে সমস্ত কারাগার থেকে মুক্তি করে দিয়েছেন এবং জঙ্গি ব্যবস্থাপনায় উনি আসছেন। উনি বাচ্চা শব্দ রয়েছেন, এই বাচ্চাদেরকে ব্যবহার করে, বাচ্চাদেরকে ভুল বুঝিয়ে, বাচ্চাদের ছেলে মেয়েদেরকে বিভ্রান্ত করে ভুল বুঝিয়ে এদেরকে ইয়ে করছে। এবং ছাত্রছাত্রীদেরকে যে কথা বলে রাস্তা নামা হচ্ছে, সবকিছু ছিল আসলে একটা উনি বলছেন যে তারাই তো এখন স্বীকার করছে ম্যাটিকুলাস ডিজাইন ছিল এটা। তো ম্যাটিকুলাস ডিজাইন তারা, ইউনূস সাহেব বলছে, এখন তার আরেকজন বলেছে, তো ম্যাটিকুলাস যদি ডিজাইন হয়ে থাকে তাহলে এখানে আমার দায় কি আছে? উনি বলতে চান যে 14 জুলাই পর্যন্ত কেউ তো মারা যায়নি, 14 জুলাই পর্যন্ত। তারপরে কি হইলো? তারপরে হইলো যে তারা গাজীপুরে জুয়েলকে হত্যা করে ঝুলিয়ে রাখলো, তারপরে ওই যে মেয়রের সহকারী, তারপরে বললো যে উনি বলছেন যে কি বলেন ইয়েতে কি বলে আরেকটা জায়গার নাম বলছেন, ঝিনাইদহতে আওয়ামী লীগের শহরের সাধারণ সম্পাদককে মেরে এরকম করা হয়েছে। তারপরে উনি বলেছেন যে পুলিশদেরকে একই রকম করে মেরে হত্যা করা, ঝুলানোর চেষ্টা করে আওয়ামী লীগ নেতা কর্মীদের হাত থেকে। তিনি আরো একটা জিনিস আমি প্রথম এটা জানলাম যে ওনার পাইলট, মানে প্রধানমন্ত্রী গাড়ির বহরের যে পাইলট থাকে, কি বলে ড্রাইভার থাকেন, মোটর বাইকে যে পাইলট কার বলে, যেটাকে যে মোটর বাইক প্রথম যায়, বলছে আমার পাইলটকে হত্যা করেছে। আমি এটা জানতাম না যে প্রধানমন্ত্রী মোটর গাড়ির পাইলট, আমি জানতাম না। উনি ওনার বক্তব্য উনি বলেছেন তার মোটর ক্যাডের পাইলটকে পর্যন্ত হত্যা করেছে, র্যাবের অফিসারদেরকে হত্যা করেছে তারা। উনি মানে বেশ কিছু উদাহরণ দিয়েছেন যেগুলো আগে আমরা কখনো আমি শুনি নাই। তো এইটা কিন্তু তার মানে কি, ওনার প্রধানমন্ত্রী বহরও কিন্তু আক্রান্ত হয়েছিল, বুঝতে পারছেন জিনিসটা? এটা কিন্তু সেটাই মিন করে। আমি জানি না এক্স্যাক্টলি উনি কি বলেছেন, মানে এক্স্যাক্টলি ঘটনাটা কি বলেছেন সেটা আমি বললাম, ঘটনাটা কি এটা আমি বলতে পারবো না। তুমি বলছেন যে আমি কোন আদালত, ওই যে উনি বললেন যে ওনার আদালত অবমাননা দেয়, ওনার নাকি 6 মাসের জেল। উনি বলছে কি আমি কি আদালত অবমাননা, যে মামলা শুরুই হলো, যে মামলা শুরু হয় না সেটা অবমাননা আমি কি করলাম, আদালতের কি অবমাননা করলাম? মামলা তো শুরু হয় নাই। তারপরে একই মামলা আইসিটি আইনে হচ্ছে, একই মামলা আবার সিআরপিসি তে হচ্ছে। তো এইসব মামলার কি যৌক্তিক আছে? এবং উনি বলছেন যে তারা কি বলে উনি বলছেন যে কথাটার জন্য ওনার যে সাজা দেওয়া হয়েছে বা ইয়ে করছে, আমি তো বলেছি আমার 287টা মামলা, হত্যা মামলা আমার বিরুদ্ধে দেওয়া হয়েছে। তো 287টা হত্যা মামলা দেওয়ার মানে তার মানে কি দাঁড়ালো হলো যে আমি যা কোনো কাউকে হত্যা করি নাই, অথচ আমার নামে হত্যা মামলা দেওয়া হলো। তার মানে কি আমাকে একটা লাইসেন্স দিয়ে দেওয়া হলো যে এই 287 জনের বিরুদ্ধে আমি ব্যবস্থা নিতে পারবো? এগুলো আমি বলছি। তো কিন্তু যে মামলাটা শুরুই হয়নি সেই মামলাটা আমাকে কি করে ইয়ে করে বলে, আদালত কি করে আমার দণ্ড দেয়? যে মামলা শুরুই হয়নি। তো উনি এই সব জিনিস এবং আদালত নিয়ে উনি বলছে যে এই আদালত টোটালি অবৈধ একটা ইয়ের মধ্য দিয়ে আদালত পরিচালিত হচ্ছে, যে আদালতটা আসলে একটা সুউদ্দেশ্য, একটা ভালো উদ্দেশ্যে 1973 সালে শুরু হয়েছিল, যেটা কলঙ্কিত করেছিলেন জিয়াউর রহমান। এই আদালতের যারা আসামি ছিল সবাইকে ছেড়ে দিয়ে যেটা করছেন, সেই আদালতটাই আবার এখন অবৈধ ক্ষমতাকে ব্যবহার করে, মানে যার বৈধতা নেই সে অর্ডিন্যান্স দিয়ে, এবং এই অর্ডিন্যান্স যেটা বৈধতা নেই সেই অর্ডিন্যান্স বলে আইসিটি কোর্ট বসিয়ে মামলা করে আমার বিরুদ্ধে হচ্ছে। তো আমি আসবো, উনি বলছেন আমি আসবো, মামলা মোকাবেলা করব, দেখবো কত ধরনের কতটা। দিস হোয়াট শি সেড। এন্ড আরো অনেক কিছু যে উনি বলছেন যে উনি দাবি করেছেন না, উনি বলছেন যে এক মিনিট আমি অনেকগুলো, হ্যাঁ উনি যে ইন্ডেমনিটি দেওয়ার প্রসঙ্গ বলছেন, যে ইন্ডেমনিটি দেওয়াতে এটা সুবিধা হয়েছে রাষ্ট্রের, ভবিষ্যতে রাষ্ট্র, এবং উনি বলছেন আমি বিচার করবো, ভবিষ্যতে রাষ্ট্র একটা জিনিস পেল যে এরা অপরাধী,
অপরাধী না হলে তো ইন্ডেমনিটি দেওয়ার প্রশ্ন আসে না। সো অপরাধীদেরকে ধরার জন্য বা অপরাধীদের বিচার করার জন্য উনি বলছে যে আমি এগুলার বিচার করব। যেহেতু এটা আমাদের জন্য সুবিধা হয়েছে যে অ্যাটলিস্ট আমরা জানতে পারলাম যে এই ধরনের অপরাধগুলি হয়েছে, এই সরকার, এই অবৈধ সরকার স্বীকার করে নিয়েছে যে এই ধরনের অপরাধগুলি হয়েছে, এই জন্য তারা ইন্ডেমনিটি দিয়েছে। সো ইন্ডেমনিটি দেওয়াটা আমাদের জন্য সুবিধা হইলো। আমরা যখন আসবো তখন এদের সবার আমরা বিচার করতে পারবো, কারণ আমরা এদেরকে সুনির্দিষ্টভাবে পেয়ে যাব। এটা হলে ইন্ডেমনিটি নিয়ে উনি বলছেন এটা তার সুবিধা হয়েছে। তারপরে আরো আরো বলেছে যে আইসিটি নিয়ে উনি আরেকটা কথা বলেছেন, দাঁড়ান। হ্যাঁ, উনি বলছেন যে দেখেন এই আদালতটা এই আদালতটা যে উদ্দেশ্য, যে সুউদ্দেশ্য নিয়ে এসেছে সেটাকে যে এইভাবে একটা একটা রাজনৈতিক অস্ত্র হিসাবে ব্যবহার করা হবে, এটা কিন্তু এখানে উদাহরণ হয়ে থাকলো। আরো উনি দাবি করেছেন যে সমস্ত কিছু অবৈধ, কারণ ওনার মতে এটা পুরোটা অবৈধ দখলদার এবং অবৈধ ক্ষমতাচারী এবং জঙ্গিদের দ্বারা নিয়ন্ত্রিত, জঙ্গিদের দ্বারা ম্যাটিকুলাস ডিজাইন, এবং জঙ্গিরাদেরকে তারা মুক্ত করার জন্য এই ক্ষমতা গ্রহণ করেছে। এবং উনি বলেছেন প্রকৃত হত্যাকারীদের, যারা প্রকৃত হত্যা করেছে প্রত্যেকের উনি বিচার করবেন। জি, এই পর্যন্ত। এর বাইরে আর কোনো বক্তব্য ওনার আছে কিনা? বক্তব্যের মধ্যে আমি এখন বক্তব্য বিশ্লেষণ করার মধ্যে, কিন্তু আরো আছে যে উনি বলছেন, উনি যেগুলো বলছেন খুব দুঃখজনক, যেটা আসলে আমরা বলার মাধ্যম, যে উনি বলছেন যে যে বাচ্চাদেরকে দিয়ে এটা করা হয়েছে, এই বাচ্চারা একসময় হীনমন্যতায় ভুগবে, যে তারা এরকম ব্যবহৃত হয়েছে। বলছে এই বাচ্চাদেরকে যারা ব্যবহার করে তার শিক্ষকদেরকে গায়ে হাত তুলিয়েছে, যে সেই বাচ্চারা জীবনে আদৌ লেখাপড়া করতে পারবে কিনা, আদৌ মানসিকভাবে সুস্থ হতে পারবে কিনা, এটা নিয়ে উনি সন্দেহ প্রকাশ করেছেন। উনি বলছেন যে একটা ভবিষ্যৎ জেনারেশন ধ্বংস করে দাও, একটা ভবিষ্যৎ জেনারেশনকে এই কথা উনি বাচ্চাদের ব্যাপারে উনি খুবই সহানুভূতিশীল। উনি বলছেন যে এই বাচ্চাদেরকে ব্যবহার করে যা যা করা হয়েছে, এই বাচ্চাগুলো একসময় এটার জন্য নিজেদেরকে অপরাধী মনে করে। এটা আমি আসলে বলতে চাই নাই, তারপরেও বলছে যে এই বাচ্চারা একদিন অপরাধ বোধে ভুগবে। এটা তো খুব স্বাভাবিক। শিক্ষকদের গায়ে হাত দিলে আমরা আমাদের সময় দেখছি যারা শিক্ষকদের গায়ে হাত দিয়েছে তাদের আসলে শিক্ষা জীবনটাই একদম গোড়াতেই শেষ হয়ে গেছে। এগুলো তো আমরা নিজেই দেখছি। আসলে শিক্ষক যাই করেন, শিক্ষক তো শিক্ষাগুরু বলেন। বাচ্চাদেরকে উনি কি বলছেন যে অর্বাচীনের দল, এই অর্বাচীনরা একদিন এখনকার কোন পরিস্থিতি নিয়ে, এই আদালতের সঙ্গে রিলেটেড আর কোন পরিস্থিতি নিয়ে কিছু বললেন কিনা? না, যে শেখ হাসিনার এই বক্তব্যের মধ্যে দিয়ে যে জিনিসটা বেরিয়ে আসলো সেটা হলো যে একটা জিনিস আপনি খেয়াল করেছেন কিনা, যে শেখ হাসিনা এখন পর্যন্ত আমি অবজারভেশন গুলো এখন বলতে পারি, সেটা অবজারভেশন গুলো হলো বা এটা থেকে কি ব্যাখ্যা পাওয়া যায়, সেটা হলো শেখ হাসিনা এখন পর্যন্ত বাংলাদেশ পরিস্থিতি নিয়ে বিভিন্ন সময় বিভিন্নদের কথা বলেছেন। শেখ হাসিনা তার কি বলে তার অনুসারীদের একদম রুট লেভেলের অনুসারীদের সাথে উনি কথা বলেছেন। শেখ হাসিনা নির্যাতিতদের ফ্যামিলির সাথে কথা বলেছেন। শেখ হাসিনা নিহতদের পরিবারের সাথে কথা বলেছেন। শেখ হাসিনা যেখানে যেখানে আগুন দিয়ে বাড়িঘর পুড়িয়ে দিয়েছে সেই সব জায়গার নেতাকর্মীদের সাথে কথা বলছেন। কিন্তু আপনি খেয়াল করে দেখেন শেখ হাসিনাকে একবারও এই পর্যন্ত আপনার গত 10 মাসের মতো অনেকবারই শেখ হাসিনার বক্তব্য মাঠে এসেছে, কিন্তু একবারও উনি কোনো নেতাদের নিয়ে কথা বলেছেন না, একদম। তাহলে একবারও না। কিন্তু নেতারা কিন্তু কথায় কথায় বলছেন আপনারা প্রস্তুত হয়ে যান, আপনারা এই ঘোষণা দিচ্ছি, এই যে আসতেছি, আমরা আসতেছি। এবং নেত্রী আমাকে, অনেকে বলে না নেত্রী আমাকে আমার সাথে রেগুলার যোগাযোগ, কিন্তু নেত্রী এখন পর্যন্ত একজনের সাথেও যোগাযোগ হয়েছে বলে নেত্রী কিন্তু এখনো বলে, এখনো কাউকে কোনো নির্দেশ দেন নাই। খেয়াল করে দেখছেন উনি কোনো নির্দেশ কিন্তু কিচ্ছু দেন নাই, পুরোটাই মনে হচ্ছে উনি নিজেই কথা বলছে। এবং উনি নির্দেশের ক্ষেত্রে যে জিনিসটা উনি একবার মনে আছে বলেছেন, লিডারশিপ নিয়ে একটা কথা বলেছেন, খুব গুরুত্বপূর্ণ কথা। সেটার পর থেকে এখন পর্যন্ত ওই জায়গাতে সে বলছেন তোমরা যে যেখানে আছো, যে যেখানে প্রতিরোধ গড়ে তোমরা সেখানেই তুমি নেতা। তিনি কিন্তু এখন পর্যন্ত তার সেন্ট্রাল কমিটি, তার যে এত আস্থাবচন হেভিওয়েট নেতারা যারা নিজেদেরকে দাবি করে যে আমরা কি বলেন শেখ হাসিনার সাথে আমাদের যোগাযোগ আছে, আমরা আসতেছি। কয়দিন আগে আপনি শুনছেন একজন হুঙ্কার দিয়ে বলতেছে, হুঙ্কার মানে কি এটা কি বলে, এটার হুঙ্কার বলবেন নাকি, এটা সে মিনমিনে গলায় যে প্রস্তুত হয়ে যাও, আসিতেছি, আসবে, অমুক তমুক, প্রস্তুতি করো, অমুক করো, নেত্রী আমার সাথে কথা বলেছেন,
নেত্রী আমাকে এই নির্দেশ দিয়েছেন, এগুলো যে বলছে, এগুলা কোনো ভিত্তি খুঁজে পেলেন? আমি যতটুকু আপনাকে বললাম, আমি কিন্তু এটা 17-18 মিনিটের বক্তব্য আমি শুনেছি, কোথাও উনি কিন্তু এরকম একটা কথাও বলেন না যে নেতাদের সাথে ওনার কোনো যোগাযোগ আছে, বা নেতাদের সাথে উনি কথা বলেন, বা নেতাদের কোনো নির্দেশ দিয়েছেন। আমি কিছু পাইনি এখন পর্যন্ত। সো নেতারা যে মাঝে মধ্যে এদিক ওদিক কথা বলে বিদেশ থেকে, দেশের ভিতরে না, দেশের ভিতরে কিন্তু উনি যোগাযোগ রাখেন, সেটা তো উনি নিজেই কথা বলেন। হ্যাঁ, কিন্তু এই যে যেসব নেতারা বাইরে থেকে, ফ্রান্স থেকে, ইংল্যান্ড থেকে, ইয়ে থেকে, সেন্ট্রাল লিডাররা যেটা আমি কোনো আপনি খেয়াল করে দেখেন, এই ইংল্যান্ডে যোগাযোগ কাদের সাথে? ইংল্যান্ডের নেতাদের সাথে। দেশের কোন নেতার সাথে উনি কোনো কথা বলেছেন, কারোর সাথে ফোনে কথা বলেছেন এখন পর্যন্ত এটা? সো আমার কেন জানি মনে হচ্ছে যে এই নেতারা এতদিন পরে নিজেদেরকে প্রাসঙ্গিক করার জন্য অনেক চেষ্টা চালাচ্ছেন, বিদেশ থেকে সহানুভূতি কাড়ার চেষ্টা করতেছেন, বিভিন্ন অনলাইনে কথাবার্তা বলছেন, কিন্তু তাদের নেত্রীর মুখে একবারও তাদের নিয়ে কোনো কথা শুনলাম না এখন পর্যন্ত। এই বক্তৃতাও আমি শুনেছি, আমার কাছে যেটা মনে হচ্ছে এই কথাগুলো আমি তার কাছে পাইনি। আরেকটা পয়েন্ট যদি আপনার যে ইয়ের কি বলেন, একটা পয়েন্ট আপনি এখানে, যেহেতু উনি বলছেন একটা কথা যে আমি আসবো, মামলা মোকাবেলা করব, দেখব কত ধনে কত চাল, তার মানে ওনার মনোবল কিন্তু অত্যন্ত স্ট্রং। এখন পর্যন্ত উনি ভেঙে পড়েন নাই কোনোভাবেই, বরং উনি একটা ইঙ্গিত দিলেন যে আওয়ামী লীগ, আমার আওয়ামী লীগ তোমরা প্রস্তুত হও, প্রস্তুতি নাও, প্রস্তুতি নেওয়ার জন্য যা যা করতে হয়তো উনি সেগুলো করছেন। ওনার এক ধরনের একটা, এটা আমার কাছে মনে হলো একটা ধরনের মেসেজ টু হিজ সাপোর্টার্স যে লোক, আই এম কনফিডেন্ট এনাফ, আমি আসবো, আমি সবকিছু ফেস করবো, তোমরা তোমাদের প্রস্তুতি। এটা আমার কাছে একটা জিনিস যেটা শেখ হাসিনা আগে কখনো এইভাবে বলেন নাই। হ্যাঁ, তারপরে এই দুইটা পয়েন্ট আমার কাছে, এবং ওনার মাঠ পর্যায়ের সাথে যে যোগাযোগ, সেটার ভিত্তিতে আমার মনে হয় যে একটা ইঙ্গিত তো এই বক্তব্য থেকে পাওয়া যায় যে উনি নেতা কর্মীদের একটা সাহস দিয়েছেন যে উনি আসছেন এবং ওদের পাশে উনি আছেন। মাঠে প্রায়শই উনি কথা বলছেন, রেগুলারই কথা বলছেন। আমি যদ্দূর নানা জায়গা থেকে ইনফরমেশন পাই, মাঠে কথা বলছেন, এবং সবচেয়ে বেশি তিনি যে বিষয়গুলোকে প্রায়োরিটি দিয়ে কথা বলেছেন, আমার কাছে মনে হয়েছে যে উনি পুলিশ হত্যাকাণ্ডটাকে কোনোভাবেই তিনি টলারেট করতে পারেন নাই, এবং পুলিশ হত্যাকাণ্ডের পুলিশ পরিবারদের সঙ্গে বহু বৈঠক তিনি করেছেন অনলাইনে, এবং সবাইকে তিনি আশ্বস্ত করেছেন যে পুলিশ হত্যার বিচার হবে। যে বিচারটা গত 11 মাস ধরে মামলাই হচ্ছে না। হ্যাঁ, পুলিশ এই মামলা না হয়, র্যাবের কোন কর্মকর্তা মারা গেছে এটা আমার জানাই ছিল, আমি কিন্তু এটা আগে শুনি নাই, আমি জানি না, হয়তো আমি মিস করছি, কিন্তু উনি প্রথম বললেন র্যাবের কর্মকর্তাদের হত্যা করা হয়েছে, পুলিশ কর্মকর্তাদের হত্যা করা হয়েছে এটা বলা হয়েছে, কিন্তু র্যাবের কর্মকর্তা হত্যা করা হয়েছে। ইভেন ওনার গাড়ির বহরের যে পাইলট, তাকে নিয়ে, এটা আমি অবাক হলাম। হ্যাঁ, এটাও আমাদের বিস্ময়কর বিষয়। এটা আমি না, র্যাবের কর্মকর্তা মারা যাওয়া মানে এর মধ্যে কিন্তু সামরিক বাহিনীর সদস্য মারা যাওয়ার সম্ভাবনা আছে, কারণ র্যাবে তো সামরিক বাহিনীরাই সবচেয়ে বেশি না। এটা একটা আমার জন্য খুব এর ব্যাপার ছিল। হ্যাঁ, না, এই যেমন ধরেন আপনার সাভারের যে ঘটনাটা, ওই যে ট্রাকে লাশ পাওয়া গেছে, ব্যাপক প্রচার গণমাধ্যমে হয়েছিল যে এটা হচ্ছে পুলিশ ছাত্রদের মেরে, শ্রমিকদের মেরে লাশ পুড়িয়ে দিচ্ছে, কিন্তু এই বিভিন্ন সূত্রে এখন জানা যাচ্ছে সে আসলে পুলিশেরই লাশ, পুলিশকে মেরে ট্রাকে। অনেক বিভিন্ন জায়গায় এটা সামাজিক যোগাযোগ মাধ্যম সব বিভিন্ন জায়গায় এটা হচ্ছে যেটা পুলিশেরই লাশ। আমরা জানি না আসলে তথ্য প্রমাণ কি বলবে, সময় সব বলে দিবে, কিন্তু এই পুলিশ হত্যার ব্যাপারে ওনাকে আমি বেশ কয়েক মাস আগের ঘটনা আমি বললাম, আমি রেগুলার শুনছিলাম পুলিশের সাথে উনি, পুলিশ পরিবারের সঙ্গে উনি কথা বলছেন, কারো স্ত্রী, কারো মা, কারো সন্তান, এদের সাথে কথা বলেছেন, এবং তাদেরকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দিয়ে কথা বলেছেন যে তাদের বিচার হবে। তখনও কিন্তু ওনার মনোবল খুবই স্ট্রং মনে হচ্ছে, এবং মনে হচ্ছে উনিই বিচার করবেন দেশে ফিরে, এটা মনে হয়েছে আর কি। আজকে এই যে আদালত তিনি বললেন, আসলে এই আদালত তো এক ধরনের অবৈধ আদালত, এটা ওনার বলা না, এটা সবাই স্বীকৃতি দিচ্ছে। এমনকি আমরা যদি বলি, ডেভিড বার্গম্যান নামে সাংবাদিক ব্রিটেনের, তিনি নিজে একাধিক আর্টিকেল লিখেছেন যে গত টার্মে তিনি এই আদালতের বিরুদ্ধে ছিলেন, কিন্তু গত টার্মের যে বিচারটা হয়েছিল
মানে 71-এর যুদ্ধপরাধীদের, সেটা একদম মানে জেনেভা কনভেনশন মেনে, আন্তর্জাতিক অপরাধ সব আইন মেনে হয়েছিল বিচারটা, আমি যতদূর বুঝতে পারছি বা যতটুকু জানতে পারছি। কিন্তু এইবার তখনও ডেভিড বারবেন এটা বিরোধিতা করছিলেন, এটা রাজনৈতিক হত্যাকাণ্ড, তখন পরিষ্কার বলা না, ওটা তো পরিষ্কার ছিল, ও বিরোধিতা করেছে মৃত্যুদণ্ডের বিরুদ্ধে, সবসময় সে মৃত্যুদণ্ড মৃত্যুদণ্ডের বিরুদ্ধে, তাদের দেশে মৃত্যুদণ্ড যেহেতু নাই, ইউরোপে নাই, আমেরিকায় নাই, তাই মৃত্যুদণ্ডের বিরুদ্ধে। না, আমেরিকায় আছে, আমেরিকায় মৃত্যুদণ্ড আছে না, ইউরোপে বিভিন্ন এক এক স্টেটের এক এক আইন। আচ্ছা, ইউরোপে নাই মৃত্যুদণ্ড, কানাডায়ও মৃত্যুদণ্ড বোধহয় নাই, আপনি তো ভালো বলতে পারবেন কানাডায়। আমি এক্স্যাক্টলি এখনো আমি শুনি নাই কোনোদিন। হ্যাঁ, আচ্ছা। আর